প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পর্ষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবান্ন সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ মমতা। তবে একান্ত সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা। গভীর রাতে শাহ শহরে এসেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে মজবুত করে একযোগে কাজ করার বার্তা দেন মোদির সেকেন্ড ইন কমান্ড। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পর্ষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। তিনি নবান্নের সভাঘরে একই মঞ্চে মুখোমুখি শাহ মমতা। তবে একান্ত সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা। গভীর রাতেই তিনি কিন্তু এসেছেন কলকাতায় এবং কলকাতায় আসার পর তিনি প্রথমেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদেরকে কড়া বার্তা দেন, একযোগে কাজ করার কড়া বার্তা দেন তিনি। আর ইতিমধ্যেই কিন্তু আজ নবান্নে পৌঁছে গিয়েছেন বৈঠকের জন্য। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পর্ষদের বৈঠক নিয়েই মমতার সঙ্গে নবান্নে যোগ দিয়েছেন তিনি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি আমরা চলে যাব রাজীবের কাছে। নবান্ন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, তোমার কাছে প্রথমে জানতে চাইবো, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নবান্নে বৈঠক করার কথা রয়েছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নিয়ে। কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন নবান্নে, যদি কি বিস্তারিত জানতে পারছো? প্রথমেই বলি যে এটা 25তম ইস্টার্ন জোনাল কাউন্সিল, অর্থাৎ পূর্বাঞ্চল জোনাল পরিষদ, অর্থাৎ যেটা ইস্টার্ন জোনাল জানো যে দেশে 6টা আঞ্চলিক যে কাউন্সিল আছে জেলা, সব জেলাগুলোকে রাজ্যগুলোকে নিয়ে। তার মধ্যে ইস্টার্ন জোনে রয়েছে আমাদের 4টি রাজ্য, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ড। কিন্তু আমরা দেখলাম যে আজকের যে মিটিংয়ে প্রথমেই যেটা বলি যে আজকে যে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং হচ্ছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হচ্ছে নবান্ন সভাঘরে। সেখানে কারা কারা এসছেন আজকে, রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো রয়েছেন। এছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রয়েছেন। উড়িষ্যা থেকে নবীন পট্টনায়ক যিনি মুখ্যমন্ত্রী তিনি আসেননি, তার বদলে এসছেন কিন্তু তুষারকান্তি বেহেরা, যিনি উড়িষ্যার মিনিস্টার অফ স্টেট হোম। তার সঙ্গে রয়েছেন আমাদের বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদব, বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনিও আসেননি, এবং বিহারের যিনি অর্থমন্ত্রী বিজয় চৌধুরী তিনি রয়েছেন, এবং বিভিন্ন রাজ্যে এই 4টে রাজ্যের পদস্থ অফিসার, মুখ্য সচিবরা রয়েছেন, কেন্দ্রীয় সরকারের পদস্থ অফিসাররা রয়েছেন। প্রথমেই আমি যেটা বলে দিই যে খুব সুকৌশলে আজকে যে বৈঠক, সেখানে 2জন মুখ্যমন্ত্রী রয়েছেন, 4জন মুখ্যমন্ত্রী থাকার কথা, কিন্তু খুব সুকৌশলী কিন্তু রাজনৈতিক দিক দিয়ে যদি ভেবে দেখো তাহলে কিন্তু অনেক বিশ্লেষণ করে দেখা যাবে যে খুব সুকৌশলী এই বৈঠককে কিন্তু এড়িয়ে গেছেন নবীন পট্টনায়ক, যিনি কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, এবং সেই সঙ্গে আমাদের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই 2জন কিন্তু বৈঠকে আসেননি, এবং এটা অনেকটাই আমাদের মনে হচ্ছে যে রাজনৈতিক মহল মনে করছে যে খুব, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব, কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন কেন্দ্রের বৈঠকে দেখি সেখানে যে নীতিশ কুমার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেই চলেন, তিনি খুব একটা প্রতিবাদী নন। এবং একইভাবে শুধু তোমার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি সহযোগিতা করে চলেন, অর্থাৎ প্রতিবাদী নয়। অর্থাৎ খুব সুকৌশলে কোনো রাজনৈতিক পরিকল্পনা করি কিন্তু তারা বৈঠকে এড়িয়ে গেছেন বলেই অনেকে মনে করছেন। কারণ ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক মূলত যে বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে, এজেন্ডার মধ্যে আছে, এটা 25তম বৈঠক, যেটা আমাদের রাজ্য এটা আয়োজন করেছে, যেটা 11টা থেকে শুরু হয়েছে, চলবে প্রায় 1টা পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবং এই বৈঠকে যে বিষয়গুলো, অনেকগুলি এজেন্ডা আছে, যেমন রাজ্যগুলোর বিভিন্ন এজেন্ডা আছে, কেন্দ্রীয় সরকারেরও কিছু এজেন্ডা আছে। যদি বলো যে কী এজেন্ডাগুলো, এজেন্ডা হচ্ছে যেমন জলবন্টন নিয়ে আছে, নদীর জলবন্টন নিয়ে রাজ্যগুলোর মধ্যে একটা মতবিরোধ আছে, ঠিক সেরকম যেমন আলোচনা হবে, তেমনি বিভিন্ন সরকারি প্রকল্পের জমি নিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের জমি নিয়েও কিন্তু আলোচনা হবে। আর্থিক দিকগুলো, রাজ্যের আর্থিক ব্যবস্থা নিয়েও, বিভিন্ন রাজ্যগুলোর আর্থিক ব্যবস্থা, যে কেন্দ্রের সহযোগিতা কতটা, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে। পাশাপাশি আরও যেমন বর্ডার সীমান্ত, আমাদের রাজ্যে জানো যে বাংলাদেশ বর্ডার রয়েছে, এবং এই বর্ডারের সীমান্ত সমস্যা রয়েছে অনেক, সেই সমস্যা নিয়ে আলোচনা হবে। স্ক্যাটেল মাগলিং একটা ইস্যু আছে, এবং সেই সঙ্গে রয়েছে যে ব্যাংকিং পরিষেবা,
এবং যেটা আমরা দেখছিলাম যে 4টে রাজ্যেরই একটা দাবি রয়েছে, কমন এজেন্ডা 4টে রাজ্যের রয়েছে, যে ব্যাংকিং পরিষেবাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে দিতে হবে। কিন্তু এখনও দেখা যায়, যদি বলো যে এটা আমাদের মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বারবার বিভিন্ন সময় কেন্দ্রের কাছে আবেদন করেছেন যে ডাইরেক্ট টু বেনিফিট আমাদের রাজ্য সরকারও দিচ্ছে, সরাসরি মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, কিন্তু সেখানে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে ব্যাংকিং পরিষেবা। কারণ সেই ব্যাংকিং পরিষেবা পঞ্চায়েত স্তরে নিয়ে যেতে চেয়েছিলেন, তার জন্য তিনি বারবার করে কেন্দ্রের যে ব্যাংকগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোকে শাখা খোলার জন্য আবেদন করেছিলেন পঞ্চায়েত এরিয়াতে। এবং দেখা গিয়েছিল যে 1 টাকা মূল্যের জায়গা দিতে যাওয়া হয়েছিল ব্যাংকগুলোকে। সেই কিন্তু কথারই কথা হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার কিন্তু ততটা কিন্তু সেভাবে এগোয়নি, অর্থাৎ ব্যাংকিং পরিষেবা থেকে এখনও গ্রামের মানুষ বঞ্চিত। এবং দেখা যায় যে কিছু প্রাইভেট ব্যাংক সেটা চাইলে করছে, কিন্তু সেটা পরিষেবাটা ততটা পতুলতা নয়, অর্থাৎ অপতুল, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এই বিষয়টা কিন্তু আজকে এই মধ্যে উঠে আসছে। এবং যদি বলো যে প্রথমেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি অমিত শাহকে তিনি ফুল দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করেন, যে উত্তরীয়টা সবুজ এবং নীল উত্তরীয় দিয়ে পরিয়ে তাকে ফুল দিয়ে তাকে বরণ করেন। এবং বক্তব্য শুরু করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তারপরেই দেখলাম যে হেমন্ত সোরেন তিনি কোনো একটা বিষয় নিয়ে বিতর্কিত কত ইস্যু, হয়তো আমাদের যেটা মনে হচ্ছিল কোনো একটা ইস্যু তিনি তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং তার উত্তর দেন অনুরাধা প্রসাদ, যিনি ইন্টারস্টেট কাউন্সিলের সেক্রেটারি সচিব, অর্থাৎ তিনি উত্তর দেন, এবং সেই উত্তরের রেস ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি উত্তর দেন। তারপরেই দেখলাম যে ঝাড়খণ্ড সরকারের যিনি মুখ্য সচিব আছেন সুখদেব সিং, তিনি কিছু বলছিলেন, তিনি কিছু দাবি দাওয়া নিয়ে বলতে থাকেন, এবং তাকে মুখ্য সচিব আমি শুভানি, তিনিও বিষয়টা নিয়ে উত্থাপন করেন। বিহারের অর্থমন্ত্রী বিজয় চৌধুরী তিনি বক্তব্য রাখলেন, এবং বক্তব্য রাখছেন এই মুহূর্তে বিজেশ কুমার রেলওয়ে বোর্ডের। অর্থাৎ যে বিষয়গুলো যে বলতে হয় যে আমাদের আরেকটা জিনিস, এটা আমাদের রাজ্য থেকে এজেন্ডা, কমন এজেন্ডাগুলো যে বলি, যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের জানো যে গরু পাচার নিয়ে আমাদের রাজ্যের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে এবং তদন্ত হচ্ছে, ইডি এবং সিবিআই তদন্ত করছে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছেন, আমাদের রাজ্য দিয়ে গরু এবং কয়লার ট্রাক অন্য রাজ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার এটাতে আপত্তি রয়েছে। এই এজেন্ডা কিন্তু আমাদের এই আমাদের এজেন্ডার মধ্যে রয়েছে, যে রাজ্যের তরফ থেকে কিন্তু এটা বলার দাবি করা হচ্ছে যে অন্য রাজ্যের গরু বোঝাই ট্রাক, কয়লা বোঝাই ট্রাক ঝাড়খণ্ড থেকে যেগুলো আসে সেগুলো এই রাজ্যে ঢুকতে দেওয়া যাবে না। অথচ কেন্দ্রীয় সরকার সেগুলোকে অনুমোদন দিয়ে দিচ্ছে, আমাদের রাজ্য জানছে না। এই বিষয়টাও কিন্তু আজকে খুব জোরালোভাবে উপস্থাপন করা হবে আমাদের রাজ্যের তরফ থেকে। কারণ জানো যে বদনাম হচ্ছে আমাদের রাজ্যের, এবং আমাদের রাজ্যের একটা বদনাম এমনিই ছড়িয়ে গেছে। তেমনি আরেকটা জিনিস রয়েছে যে নদীর জল বন্টন, ম্যাসেঞ্জরের জল নিয়ে, অর্থাৎ আমাদের যে ম্যাসেঞ্জর ড্যাম, সেই ড্যাম কিন্তু এখন নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সরকার করে। ঝাড়খণ্ড সরকারের একটা দাবি রয়েছে যে এর নিয়ন্ত্রক তারাও হতে চায়, অর্থাৎ যৌথভাবে একটা জলবন্টন মধ্যে তারা আসতে চায়। আমাদের রাজ্য থেকে একটি দাবি বারবার মুখ্যমন্ত্রী জানো যে ফারাক্কা ব্যারেজের একটা সমস্যা, যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তাদের যে কাজ করা উচিত গঙ্গা ভাঙন রোধে, সে কাজ তারা করছে না। এবং সেই এই কারণেই কিন্তু প্রধানমন্ত্রীকে বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, গঙ্গা ভাঙন রোধে যেভাবে কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়া উচিত সেই সাহায্য আমাদের রাজ্যের প্রতি আসছে না, সেটাও কিন্তু আজকের বৈঠকের মূল বিষয় থাকছে। অর্থাৎ সীমান্ত সমস্যার পাশাপাশি জলের সমস্যা, এবং কারণ অনেক দেখা যায় ডিবিসির জল, যে বর্ষাকালে হঠাৎ আমাদের রাজ্যের সঙ্গে কথা না বলে ডিবিসির জল ছেড়ে দিয়েছে, এবং তার ফল তো আমরা দেখেছি যে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা জলে হঠাৎ করে রাতের মধ্যে প্লাবন হয়ে যায়, বন্যায় কবলিত হয়ে যায়, আমরা জানতে পারি না। বারবার আমাদের রাজ্য তরফ থেকে কেন্দ্রের কাছে বিষয়টা জানানো হয়েছে, বিহার সরকারকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই আমাদের রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেওয়া হয়। রাজ্যের দীর্ঘদিনের দাবি, মুখ্যমন্ত্রী বারবার এই নিয়ে কেন্দ্রের সঙ্গে মিটিং করেছেন, চিঠি দিয়েছেন। এখান থেকে প্রতিনিধি দল তারা গিয়ে দিল্লিতে কথা বলেছেন জলশক্তি মন্ত্রীর সঙ্গে, সেন্ট্রাল ওয়াটার কমিশনের সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনো বিবাদ মীমাংসা হয়নি। অর্থাৎ এখনও যেভাবে ডিবিসি জল ছেড়ে দেয়, হঠাৎ করে তাদের মনে হয় জল ছেড়ে দেয়, এবং যার ফলে বিস্তীর্ণ অঞ্চল
আমাদের এখানে দক্ষিণবঙ্গের প্লাবিত হয়ে যায় এই গঙ্গা এই জল ছাড়ার ফলে। এবং গঙ্গার ভাঙন এটা অত্যন্ত একটা গুরুতর বিষয়। জানো যে গত বিধানসভা অধিবেশনে গঙ্গার ভাঙন নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছিলেন যে গঙ্গা ভাঙন রোধের জন্য সর্বদলীয় একটা দল পাঠানো হোক, কারণ অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। মুর্শিদাবাদের কিছু জায়গা, নদিয়া বলো, মালদা বলো, মানে একের পর এক মানে গ্রাম চলে যাচ্ছে গঙ্গার তলে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নের কথা ভেবে, রাজ্যের মানুষের স্বার্থের কথা ভেবে গঙ্গার ভাঙন নিয়ে তিনি বলেছিলেন যে একটি সর্বদলীয় প্রস্তাবকে এনেছিলেন এবং সেই প্রস্তাব স্পিকার এনেছিলেন। সেই প্রস্তাব পাশও হয়েছে। বিজেপির যিনি এমএলএরা আছেন, যিনি মুখ্য সচেতক আছেন, তিনি এটাকে সমর্থন করেছেন। এখনও কারা কারা যাবেন সেটা ঠিক হয়নি। 12 জনের একজন প্রতিনিধি দল তারা দিল্লিতে গিয়ে কথা বলবেন, কারণ এটা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। তিনি চাইছিলেন যে এটা সমস্যাটা বাংলার মানুষের সমস্যা, রাজনীতি করতে গেলে রাজনীতিটা থাক রাজনীতির জায়গায়, কিন্তু যদি মানুষ যদি ভেসে চলে যায় এভাবে, মানুষের গ্রাম যদি চলে যায়, তাহলে কাকে নিয়ে রাজনীতি হবে? অর্থাৎ তাই মুখ্যমন্ত্রীর আবেদন ছিল যে অন্তত করে গঙ্গার ভাঙন নিয়ে আসুন, দিল্লিতে কথা বলতে যাই আমরা। এই বিষয়টা কিন্তু আজকে জোরালোভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে উত্থাপন করা হবে। কারণ অত্যন্ত চিন্তার বিষয় আমাদের রাজ্যে যে গঙ্গার ভাঙন যেভাবে প্রতিদিন ভাঙছে, গঙ্গার যে গতিপথ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একের পর এক গ্রাম গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের কিছু জায়গায় গেলে সত্যি খুব ভয় লাগে যে তারা সেখানে যারা আতঙ্ক নিয়ে মানুষ বাস করছেন। অনেক বিধায়ক বলছিলেন যে এবারে বিধায়ক সভায় যে তারা ভয় পাচ্ছেন, কবে তারা গঙ্গার তলে তলিয়ে যাবেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু আজকে জোরালোভাবে আমাদের রাজ্যের তরফ থেকে উত্থাপন করা হবে। অর্থাৎ মূলত এবং সেই সঙ্গে রেলের কিছু প্রকল্প আছে। রেলের তরফ থেকে যেটা আজকের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলের অফিসাররা আছেন, তাদেরও যেটা বক্তব্য যে রাজ্যের যে রেলের প্রকল্পগুলো যেগুলো জমি জটে আটকে আছে, সেই জমি জট সেইটা মীমাংসা করতে হবে। নাহলে রেল কাজ করতে পারছে না, রেলের লাইন পাতা যাচ্ছে না। অর্থাৎ এই প্রকল্প নিয়ে রেলের তরফ থেকে বলা হবে। তেমনি একইভাবে যে সীমান্তে পাঁচি, যে বিএসএফ কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের কাছে আবেদন করছেন যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে যদি কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতারের বেড়া তারা দিতে চাইছেন। আরও কিছুটা ওপেন বর্ডার আছে, অনেকটাই ওপেন বর্ডার। এবং জানো যে বিস্তীর্ণ বর্ডার, প্রায় 4000 কিলোমিটারের মতো ভারত বাংলাদেশ বর্ডার। সেই বর্ডার থাকার জন্যই বিএসএফের পক্ষে পাচারকারীরা তারা একটা বিভিন্ন জায়গায়, তার মধ্যে কিছু জলপথ আছে, কিছু নদী বর্ডার আছে, কিছু স্থল বর্ডার আছে, যেগুলোকে যেটা স্থলপথ সেটাকে পাঁচিল কাঁটাতারের বেড়া দিতে চান। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে জমির সমস্যা, কারণ জমি রাজ্যকে অ্যাকোয়ার করে দিতে হবে। কিন্তু আমাদের রাজ্যের যে পলিসি, জানো যে আমাদের রাজ্যে কিন্তু সরকার জমি জোর করে নিতে চায় না। তাই তাদের বক্তব্য ছিল যে এই জমি বিএসএফকেই নিতে হবে। কিন্তু এই বিষয়টা যার ফলে পাঁচিল দেওয়া আটকে গেছে, সীমান্তে যে পাঁচিল, সে পাঁচিলও তৈরি হয়নি। এই বিষয়টাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোলা হবে। অর্থাৎ রাজ্যের সঙ্গে রাজ্যের যে মতবিরোধ, যে সমস্যাগুলো এই সমস্যা যেমন মেটানোর জন্য তা আলোচনা করা হবে। কেন্দ্রের প্রকল্প যাতে বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় সহযোগিতা পায়, কারণ ফেডারেল স্ট্রাকচার তো এটাই নিয়ম যে কেন্দ্র বিভিন্ন রাজ্যের কিছু কেন্দ্রীয় প্রকল্প করতে গেলে রাজ্যগুলোর সহযোগিতা চাই, রাজ্যগুলোর কেন্দ্রের সহযোগিতা চাই। তাই এই বিবাদ আজকে এই ইস্টার্ন জোনাল কাউন্সিল, যে 25তম ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সেই বিবাদগুলো মিটিয়ে যাতে আগামী দিনে মানুষ সবাই মিলে যৌথভাবে কেন্দ্র এবং রাজ্যগুলো তাদের উন্নয়ন চালিয়ে যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এবং এই বৈঠক থেকেই কিন্তু জানো যে 24তম, এটা 25তম বৈঠক, 24তম যে বৈঠকটা হয়েছিল ভুবনেশ্বরে, সেখানে 48টা এজেন্ডা ছিল, তারপর 40টা সমাধান হয়েছিল ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিংয়ে। আজকেও বেশ কিছু এজেন্ডা আছে, তাতে অনেক মনে করছে প্রশাসন, সবাই মনে করছেন যে এজেন্ডাগুলো যেগুলো আছে, তোমার কাছে আমি জানতে চাইবো যে এক দেশ এক পুলিশ এই নিয়ে যে আলোচনার সম্ভাবনা একটা রয়েছে, কানাঘুষো শোনা যাচ্ছে যে এক দেশ এক পুলিশ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো এই বিষয় নিয়ে? দেখো, এই বিষয়গুলো ল অ্যান্ড অর্ডার নিয়েও তো আলোচনা হবে, এটাও কিন্তু এজেন্ডার মধ্যে আছে। তার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয় যে পক্সো কেস, অর্থাৎ প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স, এটা কিন্তু এই এজেন্ডার মধ্যে আছে। যে এই যদি মহিলা এবং শিশুদের বিরুদ্ধে যৌন হেনস্থা হয়, সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে যাতে পুলিশ ইনভেস্টিগেশন করে, সেই বিষয়গুলো এজেন্ডার মধ্যে থাকছে। আইন শৃঙ্খলাও কিন্তু
এজেন্ডার মধ্যে আছে। অবশ্যই আলোচনা হবে যে এক দেশ এক পুলিশ, এটা নিয়েও কিন্তু আলোচনা হবে। রাজ্যগুলোর মতামত তো আগেই জানতে চেয়েছে, কিন্তু এই বিষয় নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পার্লামেন্টে একটি বিল আসছে, জানো যে সারা দেশের যে আইপিএস আইএস যে অল ইন্ডিয়া ক্যাডারের অফিসার আছে তাদের কন্ট্রোল করার যে সেন্ট্রাল নিয়ন্ত্রণ যাতে করতে পারে সেই বিল কিন্তু পার্লামেন্টে আনা হচ্ছে। সেই বিষয়টাও কিন্তু আজকে আলোচনা হবে। 4টে রাজ্যের তরফ থেকে তারা তাদের বক্তব্য বলবে। হচ্ছে আমরা যে জানতে পারছি, সেই সঙ্গে আমাদের রাজ্যের তরফ থেকে জানো যে আমাদের রাজ্যের বিভিন্ন বকেয়া পাওনা, সেই বকেয়া পাওনাও কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আটকে দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো অর্থ না হওয়ার ফলে আমাদের কাজ, অনেক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। সেই প্রকল্প কিন্তু আজকে সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে সমস্যাটা কোথায় এবং কেন্দ্র কেন এই রাজ্যকে বঞ্চনা করছে। সেই বিষয়টা কিন্তু জোরালোভাবে আমাদের রাজ্যের তরফ থেকে দাবি করা হবে, যাতে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রাজ্যগুলো অর্থ পায়। কারণ এই ট্যাক্সের টাকা, আমাদের রাজ্যের ট্যাক্সের টাকা নিয়েই তারা নিয়ে যাচ্ছেন। সেই ট্যাক্সের টাকার একটা আমরা পাচ্ছি এইভাবেই কেন্দ্রের প্রকল্পের মাধ্যমে। তাহলে কেন রাজ্যকে বঞ্চনা করা হবে, এই বিষয়টাও কিন্তু আজকের বৈঠকে থাকছে। ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম আমরা, আজ বৈঠক ইতিমধ্যেই চলছে, মুখ্যমন্ত্রী এবং নবান্নেতে চলছে অমিত শাহের বৈঠক। আর সেই বৈঠকে বিভিন্ন এজেন্ডা নিয়ে কথা হবে এবং সেই এজেন্ডা থেকে কি কি বক্তব্য উঠে আসে এবং আমাদের রাজ্যের তরফ থেকে কি কি বক্তব্য উঠে আসে এবং অমিত শাহের তরফ থেকে কি কি বক্তব্য উঠে আসে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে।